এই গল্পটা একটা গরিব ড্রাইভারের, যে তার মালিকের প্রতি সৎ ছিল, কিন্তু প্রতিদিন তার উপরে অনেক অন্যায় অত্যাচার হতো, যেটা সে মুখ বন্ধ করে সহ্য করে নিত। আর এক সময় সে এই অন্যায় আর অত্যাচার সহ্য করতে করতে অতিষ্ঠ হয়ে ওঠে। তাই সে ঠিক করে সে এই গোলামি থেকে নিজেকে মুক্ত করবে। আর এরপরেই সে তার নিজের জীবনের সাথে লড়াই করে সামান্য একটা গাড়ির ড্রাইভার থেকে হয়ে ওঠে শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। যে একদিন নিজের প্রতিদিনের খাবার জোটাতে পারত না, সে হয়ে ওঠে বিশাল টাকার মালিক। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া বলিউড মুভি দি হোয়াইট টাইগার। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা বলরামকে দেখি। সে জানতে পারে যে কিছুদিনের মধ্যেই ব্যাঙ্গালোরে চায়নার প্রাইম মিনিস্টার আসবে, আর সে এখানকার বড় বড় বিজনেসম্যানদের সাথে দেখা করতে চায় এবং তাদের বিজনেসে ইনভেস্টও করতে চায়। এটা শোনার পরে বলরামের আগ্রহ বেড়ে যায় তার সাথে দেখা করার জন্য। আর সে চায়নার প্রাইম মিনিস্টারের কাছে একটা মেল লিখতে শুরু করে, যেখানে সে তার নিজের জীবনের গল্প লিখতে শুরু করে। আর তখনই আমরা অতীতে চলে যাই। এই ছেলেটির নাম বলরাম। সে এবং তার পরিবার লক্ষণগড় নামের ভারতের একটা ছোট্ট গ্রামে থাকে। এই গ্রামের অধিকাংশ লোকই অনেক গরিব ছিল। একদিন বলরামের স্কুলে বাহিরে থেকে বড় শিক্ষক আসে আর তার ক্লাসের সবাইকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যেখানে তার ক্লাসের কেউই ঠিকঠাক ভাবে কোনো প্রশ্নের উত্তর দিতেই পারছিল না। সেখানে বলরাম অনেক সুন্দরভাবে তার শিক্ষককে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বলরামের মেধা দেখে তার শিক্ষক অনেক খুশি হয়ে যায় আর তাকে একটা ছবি বের করে জিজ্ঞাসা করে এই মহিলাটি কে। বলরাম তাকে উত্তর দেয়, আমাদের মহান নেতাজি। এরপর সে তার নেতাজির অনেক প্রশংসা করে। এরপর শিক্ষক তাকে আরো একটি প্রশ্ন করে। সে তাকে জিজ্ঞাসা করে জঙ্গলের কোন পশু 100 বছরে একবার জন্ম নেয়। বলরাম তাকে উত্তর দেয় দি হোয়াইট টাইগার। তখন শিক্ষক তাকে বলে, আর সেই টাইগার হলে তুমি। তোমাকে আমি আরো ভালো স্কুলে পড়াশোনার সুযোগ করে দিব। বলরাম এসব কথা তার বাবাকে বলে। তার বাবাও অনেক খুশি। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন বলরাম একাই পড়াশোনা করে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে। পরের সিনে গ্রামের জমিদারকে দেখি। তার নাম সারাস। গ্রামের প্রত্যেকটা মানুষের ইনকামের বড় একটা অংশ তাকে খাজনা হিসেবে দিতে হয়, আর এটা হলো তার ছোট ছেলে নেউলে। গ্রামের প্রত্যেকটা মানুষ তাদেরকে অনেক ভয় করে চলে, কারণ তারা অনেক প্রভাবশালী। বলরামের বাবা সব সময় ঋণের বোঝা টানতে টানতে এসেছে। সময় মতো টাকা পরিশোধ না করায় মাঝে মাঝেই বলরামের বাবাকে তাদের অত্যাচার সইতে হয়। বলরাম লেখাপড়ায় অনেক ভালো ছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার বড় ভাই তাকে স্কুল থেকে ডেকে নিয়ে যায় আর তাকে জানায় সময় মতো তার বাবা ঋণ পরিশোধ করতে না পারায় এখন থেকে তাকেও কাজ করতে হবে, আর এটা তার দাদির হুকুম। এই বৃদ্ধ মহিলাটি বলরামের দাদি। সে এই দুনিয়াতে টাকা ছাড়া আর কিছুই বোঝে না। তিনি বলরামের বড় ভাইকে দিয়েও কাজ করিয়ে নেয়, আর বলরামের বাবার সব ইনকামের টাকা তার হাতেই তুলে দিতে হয়। তার অনুমতির বাহিরে কেউ একটা টাকাও খরচ করতে পারে না। আর এখন তো বলরামের লেখাপড়াও বন্ধ হয়ে গিয়েছিল। সে এর পরে আর কোনোদিন স্কুলের দরজায়ও যেতে পারেনি, যার কারণে তার দাদির প্রতি তার মনের মধ্যে অনেকটা রাগ বেড়ে গিয়েছিল। এভাবে 1 বছর যেতে না যেতেই বলরামের বাবার যক্ষা হয়। ওই সময়ে তাদের গ্রামে কোনো হাসপাতাল না থাকার কারণে 2 দিন ধরে পায়ে হেঁটে সে তার বাবাকে নিয়ে অন্য একটা গ্রামে হাসপাতালে যায়, কিন্তু সেখানেও কোনো ডাক্তার না থাকায় তার বাবার চিকিৎসা হয় না। আর ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে তার বাবা সেখানেই মারা যায়। তার বাবা চলে যাওয়ার কারণে বলরাম তার জীবনের একটা বড় শিক্ষা পেয়ে যায়। এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায়, আর বলরামও এখন বড় হয়ে গিয়েছে। সে মনে মনে ভাবতে থাকে ভারতের মানুষগুলো খাঁচায় বন্দি থাকা মুরগির মতো। মুরগি যেমন খাঁচায় বন্দি থাকা সত্ত্বেও নিজের বন্ধুদের এক এক করে শেষ হয়ে যেতে দেখে। তারা নিজেরাও জানে যে এর পরের নাম্বারটা তাদেরই, কিন্তু এরপরেও তারা কিছু করতে পারে না, কিছু বলতেও পারে না, শুধু চুপ করে দেখতে থাকে আর নিজেদের মুক্তির কথা কখনোই চিন্তা করে না। বলরাম এখনো সেই চায়ের দোকানে কাজ করে এবং কাজ করার সময় সে সব সময় তার চোখ আর কান খোলা রাখে এবং একটা সুযোগের অপেক্ষায় থাকে, যেটা তার বড় ভাই আশা করাও ছেড়ে দিয়েছে। একটু পরেই দেখি জমিদার এসেছে খাজনা তোলার জন্য, আর তখনই সে জমিদারের ছোট ছেলে অশোককে প্রথমবারের মতো দেখতে পায়। অশোক কিছুদিন আগেই তার বউকে নিয়ে আমেরিকা থেকে ফিরে এসেছে। অশোকের ব্যবহার তার বাবা এবং ভাইয়ের থেকে সম্পূর্ণ আলাদা, তাই বলরাম তাকে দেখেই অনেক খুশি হয়ে যায় এবং অশোককে নিজের মালিক হিসেবে বেছে নেয়। বলরাম যেহেতু নিজের চোখ কান সবসময় খোলাই রাখে, তাই সে জানতে পারে যে জমিদারের ছোট ছেলে অশোকের একটা ড্রাইভারের প্রয়োজন। তাই সে তার দাদির কাছে যায় আর তার কাছে ড্রাইভিং শেখার জন্য কিছু টাকা চায়, কিন্তু
কিন্তু তার দাদি কিছুতেই মানতে চাইছিল না। বলরামের বড় ভাইকে এমনিতেই সে বিয়ের লোভ দেখিয়ে আগে থেকেই হাত করে রেখেছিল। বলরাম তার দাদিকে লোভ দেখায় যে সে যদি জমিদারের ছেলের ড্রাইভার হতে পারে তাহলে সে অনেক টাকা কামাই করতে পারবে আর বাড়িতে পাঠাতে পারবে। এরপর তো তার দাদি তাকে ড্রাইভিং শেখার জন্য অনুমতি দিয়েই দেয় আর বলরামও অনেক খুশি হয়ে যায়। এরপর বলরাম চলে যায় ড্রাইভিং শিখতে। সেখানে ড্রাইভিং শেখা হয়ে গেলে সে জমিদারের বাড়িতে চলে যায়। জমিদারের বাড়ির গেটের সামনে যাওয়ার পরেই দারোয়ান তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন বলরাম তাকে বলে সে জমিদারের ড্রাইভার হতে চায়, কিন্তু দারোয়ান তাকে বলে তাদের অলরেডি একটা ড্রাইভার আছে, তাদের কোনো ড্রাইভারের প্রয়োজন নেই। এটা বলেই সে তাকে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। তখনই সেখানে জমিদার আর তার ছেলে চলে আসে। তাদেরকে দেখে বলরাম তাদের প্রশংসা করতে শুরু করে। এটা দেখে জমিদার তাকে ভেতরে আসার অনুমতি দেয়। ভেতরে আসার সাথে সাথে বলরাম অভিনয় করে জমিদারকে খুব সম্মান জানায়। তখন অশোক তাকে বলে তার নিজের একটা পার্সোনাল ড্রাইভার প্রয়োজন, তাই সে তাকে একটা সুযোগ দেয়। সে কেমন ড্রাইভিং জানে এটা পরীক্ষা করার জন্য জমিদার ও তার দুই ছেলে তাকে নিয়ে বের হয়। জমিদারের বড় ছেলে বলরামকে অনেক কিছু জিজ্ঞাসা করে, যেমন সে কোথায় থাকে, তারা কি করে, তারা উঁচু জাতের নাকি নিচু জাতের, তাদের বংশ কি। জমিদার আর তার বড় ছেলের জাতপাত নিয়ে অনেক সমস্যা আছে, কিন্তু অশোকের এইসব বিষয় নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। সে কোনো জাত নিয়ে ভেদাভেদ করে না। তারা বলরামের কাছ থেকে তার পরিবারের সম্পর্কে সবকিছু জেনে নিয়ে ভালোভাবে খোঁজ খবর নেয়। তারপর তারা বলরামকে নিজের বাড়িতে কাজে রেখে দেয়। এটা হচ্ছে জমিদারের বাড়ির প্রথম ড্রাইভার। সে বলরামকে তাদের থাকার ঘরটা দেখিয়ে দেয়, যেখানে আজ থেকে তারা দুইজন একসাথেই থাকবে, আর তার হাতে একটা পোশাক ধরিয়ে দেয় যেটা পরে সে আজ থেকে ডিউটি করবে। বলরাম সেই ড্রাইভারের সাথে অনেক কমফোর্টেবল ছিল, কিন্তু বাড়ির দারোয়ান তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। বলরামের কাজ গাড়ি চালানো, কিন্তু দারোয়ান তাকে দিয়ে বাড়ির অন্য কাজও করিয়ে নেয়। যখন বলরাম দেখতে পায় বাড়ির অন্য ড্রাইভার বাচ্চাদের সাথে খেলাধুলা করছে এবং তার মতো তাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় না, তখন সে এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে আর তার কাছে খুবই খারাপ লাগে। বাইরে কাজ করতে করতে বলরাম খেয়াল করে অশোক তার ওয়াইফের সাথে সময় কাটাচ্ছে। অশোক ভেতর থেকে তাকে দেখতে পায় আর তাকে ভেতরে আসার জন্য বলে। বলরাম তার কথা শুনে ভেতরে যায়। এটা হলো অশোকের স্ত্রী, তার নাম পিঙ্কি। সে অনেকটা অশোকের মতোই, জাত নিয়ে কোনো ভেদাভেদ করে না। বলরামকে সে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে কথা বলে। এরপর অশোক বলরামকে ইন্টারনেটের ব্যাপারে জিজ্ঞাসা করে। বলরাম তাকে উত্তর দেয়, আমি জানি না, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি বাজার থেকে এনে দিব। এরপর অশোক তাকে কম্পিউটার আর ফেসবুক সম্পর্কে কিছু জানে কিনা সেই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন বলরাম তাকে উত্তর দেয় সে জানে, সে অনেক বই পড়েছে। তার মানে বলরাম এসবের ব্যাপারে জানতো না। এটা বুঝতে পেরে তারা ভেতরে ভেতরে হাসছিল, কিন্তু বলরামকে বুঝতে দিচ্ছিল না। আর বলরামও অনেকটাই চালাক ছিল, তাই মনে মনে বুঝে যায় যে সে কিছু ভুল বলেছে। সেদিন রাতে বলরাম ইন্টারনেট সম্পর্কে জানার জন্য কম্পিউটারের দোকানে যায় আর তাদেরকে জিজ্ঞাসা করে ইন্টারনেট কি, কিন্তু সেখান থেকে তাকে তারা তাড়িয়ে দেয়। পরের দিন বলরাম জমিদারের পা টিপে দিচ্ছিল, তখনই অশোক তার বাবাকে ইন্টারনেট সম্পর্কে বলে। জমিদার নিজেও ইন্টারনেট কি জিনিস সেটা এখনো জানে না। তখন বলরাম ইন্টারনেট নিয়ে কথা বলতে শুরু করে আর জমিদারের বড় ছেলে তাকে পত্রিকা দিয়ে মাথায় আঘাত করে। এটা দেখে অশোক রেগে যায়। সে তাদেরকে বলে তারা কেন তার সাথে এরকমটা করছে। অশোকের সাথে তার বাবা এবং ভাইয়ের এই বিষয়টা নিয়ে মাঝে মাঝেই কথা কাটাকাটি হয়। তারপর আমরা দেখি বলরামকে বেতন দেওয়া হয়, যার পরিমাণ ছিল 2000 টাকা। বলরামের কাছে এটা একটা বিশাল অ্যামাউন্ট ছিল, কিন্তু তার কাছে মাত্র 200 টাকা রাখারই অনুমতি ছিল। বাকি সব টাকা সে তার পরিবারের কাছে পাঠিয়ে দিত। গ্রাম থেকে প্রতি মাসে তার দাদি তার বড় ভাইকে পাঠিয়ে দিত টাকা নিয়ে যাওয়ার জন্য। তার বড় ভাই টাকা নিতে এসে অবাক হয়ে যায়, কারণ তার বড় ভাই এত বড় বাড়িতে কাজ করছে, আবার এতগুলো টাকাও সে পাচ্ছে। তাদের কাছে এই টাকার পরিমাণ অনেক বেশি। একটা বিষয় মাঝে মাঝে বলরামকে ভাবনায় ফেলে দেয়, তার সাথে থাকা ড্রাইভারের আচরণ একটু অন্যরকম। একদিন মাঝরাতে ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় ড্রাইভারটি মাঝরাতে রান্না করছে। এটা দেখে বলরামের সন্দেহ হয়, তাই সে তার পিছু করতে শুরু করে এবং সে দেখতে পায় লোকটি মসজিদের ভেতরে যাচ্ছে নামাজের উদ্দেশ্যে। তখন সে বুঝতে পারে যে এই ড্রাইভার আসলে মুসলমান, কিন্তু সে ওই বাড়িতে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে ড্রাইভারের কাজ করছে। যদি জমিদার আর তার বড় ছেলে এই কথাটা জানতে পারে যে সে আসলে মুসলমান, তাহলে তারা তাকে সাথে সাথে বাড়ি থেকে বের করে দিবে। পরের দিন বলরাম দেখতে পায় যে ছোটবেলা থেকে যে মহান নেত্রীকে ছবিতে দেখে এসেছে, আজকে সে জমিদারের বাড়িতে এসেছে।
তারা সবাই একসাথে বসে আলোচনা করছিল আর অন্যদিকে বলরাম টেবিল পরিষ্কার করছিল। তখন সে শুনতে পায় যে জমিদার অনেকদিন ধরেই ট্যাক্স পরিশোধ করেনি আর এখন পর্যন্ত তাদের মোট 25 লাখ টাকা বাকি রয়েছে। সেই কারণেই নেত্রী তাদেরকে হুমকি দিচ্ছিল, যদি তারা ট্যাক্স না দেয় তাহলে তাকে একটা বড় মাপের টাকা দিতে হবে। এই বিষয়টা নিয়ে তারা সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। আবার সামনে নির্বাচনও আছে, তাই তাদের মনে একটা আশা জাগে যে সামনের নির্বাচনে হয়তোবা তাদের বর্তমান নেত্রী টিকে থাকতে পারবে না, তাই এখন থেকেই তারা অপোজিশন পার্টিকে টাকা খাওয়াবে। এতে করে টাকাও কম যাবে আর তাদের উদ্দেশ্যটাও সফল হবে। এসব আলোচনা করতে করতেই পিঙ্কির সাথে তাদের একটা ঝগড়া বেঁধে যায়। আসলে অশোক তার পরিবারের বিরুদ্ধে গিয়ে পিঙ্কিকে বিয়ে করেছিল আর তার পরিবারের কেউ পিঙ্কিকে এখনো মেনে নিতে পারেনি, তাই মাঝে মাঝে পিঙ্কির সাথে তাদের একটা ছোটখাটো ঝামেলা বেঁধেই থাকে। পরের দিন বলরাম দেখতে পায় তাদের বাড়ির প্রথম ড্রাইভারকে বোনাস দেওয়া হচ্ছে, কারণ পরের দিন অশোক, পিঙ্কি আর তার বড় ভাই দিল্লিতে যাবে, যার দায়িত্ব পড়েছে প্রথম ড্রাইভারের উপরে। এসব কিছু দেখার পরে বলরাম মেনে নিতে পারে না আর সে ওপরে ওঠার জন্য আরেকজন মানুষের ক্ষতি করার চিন্তা করে। বলরাম যেহেতু তার দুর্বল বিষয় জানতো, তাই সে পরের দিন ওই ড্রাইভারকে সব কথা জানায় আর তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। কিন্তু সেই ড্রাইভার তার কাছে অনুরোধ করে যাতে সে এই কথা কাউকেই না বলে। সে প্রায় 20 বছর ধরে ওই বাড়িতে ড্রাইভারি করছে, তার পরিবারও তার বেতনের টাকা দিয়েই চলে। সবকিছু শোনার পরেও বলরাম তার কোনো কথাই শোনে না। সে জমিদারকে জানিয়ে দেয় তাদের প্রথম ড্রাইভার একজন মুসলিম, যেটা জানার পরে তারা ওই ড্রাইভারকে কাজ থেকে বের করে দেয়। প্রথম ড্রাইভারকে যেতে দেখে বলরামের একটু খারাপ লাগছিল, কিন্তু এরপরেও সে কেমন যেন ভেতরে ভেতরে কঠোর হয়ে গিয়েছিল। এরপর যেহেতু সে বাড়িতে একমাত্র ড্রাইভার ছিল, তাই তাদের 3 জনকে দিল্লিতে নিয়ে যাওয়ার দায়িত্ব তার উপরে এসেই পড়ে। তাদেরকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরে হোটেলে তাদের লাগেজগুলো রুমে দিয়ে সে গাড়ি পার্কিং করতে চলে যায়। গাড়ি পার্ক করার পর নিচে সে তার মতো আরো অনেক ড্রাইভারকে দেখে। সে তাদের সাথে পরিচিত হয় আর ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষদের দেখে। বলরামের তাদের সাথে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। পরের দিন বলরাম অশোক আর তার বড় ভাইকে নিয়ে পুরো দিল্লিতে ঘুরছে, একবার এদিকে তো আরেকবার ওই দিকে। অপোজিশন পার্টিকে তাদের টাকা খাওয়াতে হচ্ছে আর সেই সব জায়গাতে বলরামই তাদেরকে গাড়ি চালিয়ে নিয়ে যায়। অশোকের বড় ভাই বলরামের কিছু বিষয়ে ইমপ্রেস হলেও তার আচার ব্যবহার আগের মতোই আছে। সে এখনো বলরামের সাথে দুর্ব্যবহার করে, কিন্তু এরপরও বলরাম মনে মনে খুশি ছিল, কারণ আজকে অশোকের বড় ভাই সেখান থেকে চলে যাবে আর এখন থেকে বলরামের একমাত্র মালিক হবে অশোক, আর বলরাম তাকে অনেক সম্মান দেয়। এরপরে আমরা দেখি ধীরে ধীরে অশোক আর বলরাম একে অপরের সাথে ফ্রি হতে শুরু করে। বলরামের এখন গাড়ি চালানো ছাড়া বিশেষ কোনো কাজ নেই এবং অশোক এখন তার সমস্ত কাজে বলরামকে সাথে রাখে। তারা একসাথে টেনিস খেলে, ভিডিও গেম খেলে। বলা যায় অশোক তার সাথে বন্ধুর মতো আচরণ করতে শুরু করে। তারা দিল্লিতে বেশ কয়েকদিন থাকবে বলেই ঠিক করে এসেছিল। অন্যদিকে বলরামের থাকার জন্য অন্য ড্রাইভারদের সাথে রুম দেওয়া আছে। সে ওই ড্রাইভারদের সাথে মিশতে মিশতে কিছুটা ফ্রি মাইন্ডের হয়ে যায়। তখন সে বুঝতে পারে যে মানুষ আসলে কত রকমের হয়, বিশেষ করে নারীদের সম্পর্কে তাদের মন্তব্য খুবই বাজে। তাই সে তাদের সাথে কিছু শেয়ার করবে না বলে সিদ্ধান্ত নেয় এবং সে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে শুরু করে। রাত্রেবেলা সে নিজের জন্য একটা আলাদা থাকার জায়গা ঠিক করে নেয়, যদিও সেই ঘরটা মানুষের থাকার অযোগ্য এবং অনেক নোংরা ছিল। কদিন পর অশোক তার চাচার সাথে দেখা করার জন্য পিঙ্কিকে নিয়ে লক্ষণগড়ের দিকে রওনা দেয়। পিঙ্কি এবং অশোকের সাথে বলরাম নিজের পরিবারের সাথেও দেখা করার সুযোগ পেয়ে যায়, তাই সে অনেকটাই খুশি। অশোক এবং পিঙ্কিকে তার চাচার বাড়িতে নামিয়ে দেওয়ার পর বলরাম চলে যায় তার পরিবারের সাথে দেখা করার জন্য। যে গাড়ির পেছনে গ্রামের প্রত্যেকে ঘুরতো, সেই গাড়ি চালিয়ে বলরাম তার পরিবারের সাথে দেখা করতে আসছে। তাকে সেই গাড়ি থেকে নামতে দেখে গ্রামের প্রত্যেকে অনেকটা অবাক হয়ে যায় আর বলরামের দাদিও তাকে আদর করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পরেই বোঝা যায় যে এই এত আদর শুধুমাত্র টাকার জন্য। তার দাদি তাকে জানায় সে তার জন্য মেয়ে দেখেছে আর এই বছরের শেষের দিকে সে তার বিয়ে করিয়ে দিবে। কিন্তু বলরাম এই বিয়েতে রাজি হয় না। তার দাদি যখন আবারও সেই একই কথা তোলে, তখন সে সরাসরি তাদেরকে মানা করে দেয়। এরপরও তার দাদি আর তার বড় ভাই এই বিষয়টা তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এই সব কিছু শুনে বলরাম রেগে যায় আর তাদেরকে বলে সে তার পরিবারের জন্য এত কিছু করেছে, তাহলে তারা কেন তার কথার মূল্য দিবে না। এসব কিছু বলে সে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তারা যাওয়ার সময় অশোক বলরামের কাছে তার চাচার বাড়ির সম্পর্কে বলে। তার চাচারাও পিঙ্কিকে এখনো
খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেনি। পরের সিনে পিঙ্কি তার বাড়িতে মেহমানের সাথে কথা বলছিল, তখনই বলরাম তাদের দুজনের জন্য চা বানিয়ে নিয়ে যায়। কিন্তু পিঙ্কি বলরামকে অপরিষ্কার অবস্থায় দেখে রেগে যায়, আর মেহমান চলে যাওয়ার পর পিঙ্কি তাকে বোঝায় বলরাম কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না আর নিজের প্রতিও কোনো খেয়াল রাখে না। পিঙ্কি তাকে বোঝায় একটা মানুষ কখনোই একটা স্থানে আটকে থাকে না। পিঙ্কি নিজেও একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে, এমনকি সে নিজেই তার ভবিষ্যৎ গড়েছে আর নিজেকে যোগ্য করে গড়ে তুলেছে। তাই বলরামকেও তার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। পিঙ্কির কথাগুলো বলরামের ওপর বেশ ভালোই প্রভাব ফেলে, যার কারণে সে নিজেকে শোধরানোর চেষ্টা করে আর বাজারে গিয়ে নিজের জন্য কিছু নতুন জামা কাপড়, ব্রাশ আর টুথপেস্ট কিনে আনে। এই সব কিছুই তার কাছে নতুন। দাঁত ব্রাশ করতে করতে সে ভাবতে থাকে কেন ছোটবেলা থেকেই তাকে তার বাবা মা ভালোভাবে বাঁচতে শেখায়নি। তার অতীতের দাগগুলো সহজে তার কাছ থেকে যেতে চাইছে না। পরের সিনে দেখতে পাই কিছুদিন পরেই পিঙ্কির বার্থডে ছিল, তাই অশোক বলরামকে তার মনের মতো সাজিয়ে পিঙ্কিকে উইশ করার জন্য নিয়ে আসে, আর পিঙ্কিও এটা দেখে অনেক খুশি হয়ে যায়। এরপর তারা অনেক রাত পর্যন্ত পার্টি করে। পার্টি শেষ করে গাড়িতে করে তারা হোটেলের দিকেই ফিরছিল। একটু পরে রাস্তায় একটা ছোট মেয়ে তাদের কাছে পুতুল বিক্রি করতে আসে। পিঙ্কি তার কাছ থেকে পুতুল কিনে নেয় আর বলরামকে দিয়ে দেয়। এরপর গাড়ি থেকে নেমে সে বলরামকে বলে এবার সে নিজেই গাড়ি চালাবে। তারা দুজনেই কিছুটা নেশাগ্রস্ত ছিল, তাই বলরাম তাদেরকে বারবার নিষেধ করছিল, কিন্তু পিঙ্কি তার কোনো কথাই শোনে না আর সে নিজেই গাড়ি চালাতে শুরু করে। বলরাম তাদেরকে নিয়ে অনেকটাই ভয়ে ছিল। এভাবে কিছুটা পথ যেতে যেতে হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। পিঙ্কি সময় মতো গাড়ি ব্রেক করতে না পেরে বাচ্চার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়, আর সেই বাচ্চাটি সাথে সাথে সেখানেই মারা যায়। গাড়ি থামালে বলরাম বের হয়ে দেখে বাচ্চাটি মাঝ রাস্তায় পড়ে আছে। পিঙ্কি আর অশোক বের হয়ে আসে। পিঙ্কি এসব কিছু দেখে কান্নায় ভেঙে পড়ে। সে এটা কি করে ফেললো? সে একটা বাচ্চাকে মেরে ফেললো। তার হাত দিয়ে একটা মানুষ খুন হয়েছে। কিন্তু বলরাম তাদেরকে গাড়ি থেকে নামতে নিষেধ করে আর তাড়াতাড়ি গাড়ির ভেতরে চলে যেতে বলে। বেশিক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলে তারা ফেঁসে যেতে পারে। তারা দুজন গাড়ির ভেতরে যেতে চাইছিল না, কিন্তু বলরাম তাদেরকে বুঝিয়ে গাড়ির ভেতরে নিয়ে যায় আর বাচ্চাটাকে সেখানে ফেলে রেখেই চলে যায়। পিঙ্কি নিজেকে কিছুতেই বুঝাতে পারছিল না যে সে এটা কি করে ফেললো। বাড়িতে পৌঁছানোর পর বলরাম গাড়িতে লাগা রক্ত মুছে ফেলছিল, তখনই সেখানে অশোক আসে। বলরাম অশোককে সান্ত্বনা দেয় আর সে এইসব বিষয়গুলোকে গোপন রাখতে বলে। আর আমরা বুঝতে পারি যে জীবনের কঠিন বাস্তবতা বলরামকে ধীরে ধীরে পাথর বানিয়ে ফেলেছে। তাই বাচ্চাটির মৃত্যুতে বলরামের তেমন একটা খারাপ লাগছে না, কিন্তু বলরাম হয়তো এখনো বুঝতে পারেনি যে এরপরে তার সাথে কি হতে চলেছে। পরের দিন অশোকের বাবা আর তার বড় ভাই একটা উকিলের সাথে কথা বলে কিছু কাগজ রেডি করিয়ে রাখে এবং সেখানে বলরামকে ডেকে তারা খুব সুন্দর ব্যবহার করতে শুরু করে আর একটু পরে একটা কাগজে সাইন করতে বলে। বলরাম অল্প কিছু ইংরেজি জানতো, তাই সে ওই কাগজটা পড়ার পরেই সবকিছু বুঝে যায়। ওই অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ দায় তারা বলরামের উপর দিয়েছে। এরপর তারা তাকে জানায় তার পরিবারকে তারা টাকা দিয়েছে তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য, আর তার পরিবারও এটার জন্য রাজি। এই কথা শুনতে পেয়ে সে অনেক কষ্ট পায়। এগুলো শোনার পরে অশোক এইসব কিছুর বিরুদ্ধে কথা বলে। তখন তার বাবা আর বড় ভাই মিলে তাকে থামিয়ে দেয়। আজকে সে গরিব বলে, অসহায় বলে তার সাথে এরকমটা করতে পারলো। সে তার মনের ভেতরে হাজার রকম কষ্ট নিয়ে ওই কাগজে সাইন করে দেয়। এরপর থেকেই বলরাম একা হয়ে যেতে শুরু করে আর ভেতরে ভেতরে অনেক কষ্ট পেতে থাকে এবং জীবনের প্রথম সে মদ খায়। বেশ কয়েকদিন ধরে সে নিজেকে একা করে রেখেছে, নিজের ঘর ছাড়া আর কোথাও যায় না। এরপর জমিদার তাকে ডেকে পাঠায়। তার প্রয়োজন যখন শেষ হয়ে গেছে তখন তারা আবারও তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। তখন সেখানে পিঙ্কি আসে আর বলরামকে বলে যেহেতু ওই বাচ্চার মৃত্যুর জন্য কেউ থানায় রিপোর্ট লেখায়নি তাই তোমার প্রয়োজন নেই। এটা শুনে বলরাম একটু নিশ্চিন্ত হয়। তখনই জমিদার তাকে লাথি মেরে ফেলে দেয়। এটা দেখেই পিঙ্কি রেগে যায়। এমনিতেও পিঙ্কি মানসিকভাবে অনেকটাই অসুস্থ ছিল, আর এখন বলরামের সাথে এরকম ব্যবহার দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। পিঙ্কি অনেক রেগে যায় অশোকের বাবার উপরে। মাঝখান থেকে বলরাম সেই খাঁচায় বন্দি মোরগের মতো হয়ে যায়। একদিন রাতে পিঙ্কি ঘুম থেকে বলরামকে জাগিয়ে তুলে তাকে বলে তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। তারা দুজন বেরিয়ে পড়ে আর যেতে যেতে বলরাম তাকে জিজ্ঞাসা করে সে অশোক স্যারকে কিছু বলেছে কিনা। পিঙ্কি জানায় সে তাকে এখনো কিছু বলেনি আর সেও যেন তাকে কিছু না জানায়। এয়ারপোর্টে পৌঁছে বলরামের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে পিঙ্কি সেখান থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সকাল হলে এই কথাটা যখন বলরাম অশোককে জানায় তখন অশোক উল্টো বলরামের উপরেই রাগ দেখাতে শুরু করে। কেন সে আগেই তাকে কিছু জানায়নি। বলরাম নিজেও এখন আর এই অত্যাচার সহ্য
সহ্য করতে পারছিল না। তাই হাতাহাতির এক পর্যায়ে বলরাম অশোককে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর সে ওইখান থেকে চলে যায়। 3 দিন ধরে অশোক আর তাকে কোনো ফোন দিচ্ছে না। তাই বলরাম সাহস করে অশোকের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখে অশোক 3 দিন ধরে সেখানে বসেই মদ পান করছে আর আফসোস করছে। তার শারীরিক অবস্থাও তেমন একটা ভালো না। তাই বলরাম তাকে সঙ্গ দেয়। পিঙ্কির অনুপস্থিতিতে বলরাম তার ভূমিকা পালন করে আর তার সঙ্গ দেয়। তারা দুজন একে অপরের সাথে মিশে গিয়েছিল। একদিন অশোক বলরামের সাথে বসে সে যেরকম খাবার খায় ঠিক ওই রকম খাবার সেও খায়। অশোক তার লাক্সারিয়াস লাইফস্টাইল নিয়ে অনেক বিরক্ত হয়ে পড়েছিল। তাই বলরাম তাকে সবসময় সান্ত্বনা দেয়। কিন্তু একটু পরে আমরা বুঝতে পারি যে বলরাম তার মালিকের সেবা করছে, সঙ্গ দিচ্ছে এ কারণে নয় যে সে তার মালিক। সে তার সঙ্গ দিচ্ছে এই কারণে যে এখানে তার বিশাল বড় একটা স্বার্থ লুকিয়ে আছে। এতদিন বলরাম তাদের কাছ থেকে অনেক কষ্ট পেয়ে এসেছে, অনেক অত্যাচার সহ্য করেছে। আর যখন সে তাদের কাছ থেকে এত বড় একটা ধাক্কা পেল তখন সে ঠিক করলো যে সে আর নিজেকে মোরগের মতো খাঁচায় বন্দি রাখবে না, সে নিজেকে মুক্ত করবে। বলরাম অশোকের সাথে সব জায়গায় ঘুরে বেড়াতে থাকে আর মনে মনে ভাবতে থাকে সে একদিন তার মালিকের জায়গায় থাকবে আর বড়লোকই জীবনযাপন করবে। বলরাম এখন বানিয়ে বানিয়ে কথা বলতে শিখে গেছে। তার ভেতরে একটা আত্ম অহংকার তৈরি হয়েছে। কিন্তু অশোকের বড় ভাইয়ের সামনে তাকে আগের নিজের অবস্থার কথা মনে করতে হয়। অশোকের ভাই পিঙ্কির ডিভোর্স পেপারের চিঠি নিয়ে এসেছে। পিঙ্কির সাথে তার ডিভোর্স করতে হবে। কিন্তু অশোক পিঙ্কির সাথে একবার কথা বলতে চায়, কারণ সে এটা বিশ্বাস করতেই পারছিল না যে পিঙ্কি তাকে ডিভোর্স পেপার পাঠিয়েছে। এসব কথার মধ্যেই বলরাম অশোকের জন্য খাবার নিয়ে আসে। অশোক তাকে জানায় সে খাবে না, কিন্তু বলরাম একটু অধিকার খাটিয়ে তাকে খাওয়ানোর জন্য জোরাজোরি করতে থাকে। তখন অশোক রেগে গিয়ে খাবার ফেলে দেয়। এটা দেখে অশোকের বড় ভাই তাকে অনেক অপমান করে আর তাকে অনেক গালিগালাজও করে। এসব কিছু শুনে বলরাম ভেতরে ভেতরে অনেক বেশি রেগে যায়, যেন তার ভেতরটা জ্বলে যাচ্ছে। অশোক এতদিন তার সাথে ভালো ব্যবহার করত, কিন্তু তার বড় ভাইয়ের সামনে সে তাকে চাকর বানিয়ে দিল। তাই তার ভেতরে এবারে একটা বড় রকমের জেদ চেপে ওঠে। এরপর বলরাম সেই গাড়ির ড্রাইভারগুলোর সাথে আবার মেশা শুরু করে আর নিজের মালিককে ঠকিয়ে কিভাবে টাকা ইনকাম করা যায় সেসব ব্যাপারে জেনে নেয়। নকল বিল দেখিয়ে বলরাম অশোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে শুরু করে। পাশাপাশি সে পেট্রোল লোডের ক্ষেত্রেও তার এক পরিচিত বন্ধু আর তার বিল একত্রে করে অশোককে দেখিয়ে তার কাছ থেকে টাকা আদায় করে নেয়, যেটা অশোক কখনোই জানতে পারেনি। তাছাড়াও পুরো দিল্লিতে অনেকগুলো পিকআপ পয়েন্ট ছিল। সে সুযোগ পেলেই অশোকের গাড়ি ব্যবহার করে যাত্রী উঠানো শুরু করে আর এভাবেই সে প্রতিদিন একটা বড় অ্যামাউন্টের টাকা ইনকাম করছিল। এখান থেকেই গল্পটা বদলে যেতে শুরু করবে, দেখতে থাকুন। একসময় অশোক বলরামকে অনেক কিছু বুঝাতো, কিন্তু এখন বলরাম অশোককে বোঝায়। তারা নিজেদের ভেতরে যতই ফ্রি মাইন্ডের হোক না কেন, যখনই অশোকের বড় ভাই চলে আসে কেমন জানি তার সামনে অশোকের আচরণ বদলে যায়। সে আগের মতো থাকে না আর তখন সেও কেমন যেন শক্ত হয়ে যায়। একদিন একটা ভিক্ষুক গাড়ির সামনে এসে টাকা চাইলে বলরাম তাকে কিছু টাকা দেয়। এটার জন্য বলরামকে তারা দুইজনই অনেক কথা শোনায়। বাড়িতে আসার পর বলরাম খেয়াল করে তারা দুই ভাই মিলে তার ব্যাপারে কিছু একটা কথা বলছে। বলরাম তাদের দিকে ভালোভাবে লক্ষ্য করে আর ঠোঁট নড়ানো দেখে বুঝতে পারে যে তারা রিপ্লেসমেন্ট খুঁজছে। এটা কিসের রিপ্লেসমেন্ট তা আপনারা একটু পরেই জানতে পারবেন। বলরামের মধ্যে এখন একটা বিশাল বড় লোভ ঢুকে গিয়েছে। এখন আর সে কাউকেই পরোয়া করে না। প্রতিনিয়ত অপোজিশন পার্টিকে অশোক আর তার বড় ভাই টাকা খাওয়ায়। বলরাম প্রতিদিন সেই টাকার ব্যাগগুলো দেখতে দেখতে একদিন অনেক সাহস করে ব্যাগের চেনটা খুলে দেখতে পায় সেখানে বান্ডিল বান্ডিল টাকার নোট রয়েছে। বলরাম সেখান থেকে 3টা টাকার বান্ডিল তুলে নেয় আর ভাবে এখানে তার 3 বছরের ইনকাম রয়েছে, কিন্তু সে চুরি করতে পারবে না। তাই সে আবারও ব্যাগের ভিতরে টাকা রেখে চেন বন্ধ করে দেয়। বলরাম চিন্তা করতে থাকে যেভাবে তারা ট্যাক্স দেওয়ার ভয়ে অপোজিশন পার্টিকে টাকা খাওয়াচ্ছে সেটাও তো এক ধরনের চুরি। তাহলে সে যদি সেখান থেকে কিছু টাকা চুরি করে তাতে কিসের সমস্যা? সে বেশ কয়েকদিন ধরে এসব কিছু ভাবছিল, কিন্তু টাকা নেওয়ার জন্য সাহস করে উঠতে পারছিল না। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন কেউ আর টিকে থাকতে পারে না। বলরামের সাথেও ঠিক তাই হয়েছিল। নিজের মধ্যে থাকা চাওয়া পাওয়াগুলো বলরামকে গ্রাস করে নিতে শুরু করে। এভাবেই সময় কেটে যেতে শুরু করে আর নির্বাচনের শেষ ফলাফল চলে আসে। তখন জানতে পারা যায় যে তাদের আগের পার্টিও এবারও জিতেছে। অর্থাৎ এতদিন তারা যেই অপোজিশন পার্টিকে টাকা খাইয়ে এসেছে সে সবকিছুই এখন বৃথা গেল। অশোক সেই নেতাদের সাথে কথা বলে, কিন্তু এখন তারা জেনে গিয়েছে যে তারা অপোজিশন পার্টিকে এতদিন টাকা খাইয়েছে। তাই এই বিষয়টা এখন স্বাভাবিক করতে হলে তাদের পার্টিকেও এখন 40 লাখ টাকা দিতে হবে। এ কথা শুনে বলরাম চমকে যায়। একদিন একটা ছোট ছেলে বলরামকে খুঁজতে খুঁজতে তার থাকার জায়গায় চলে আসে। বলরাম তাকে
জিজ্ঞাসা করলে সে তাকে জানায় সে তার ভাতিজা, বলরামের জন্য চিঠি পাঠিয়েছে। সে ওই চিঠি পড়ে জানতে পারে যে তার দাদি তাকে চিঠি লিখেছে, যেখানে লেখা ছিল সে কেন এতদিন ধরে বাড়িতে টাকা পাঠাচ্ছে না, কেন সে তার মন মর্জি মতো চলাফেরা করছে। এমনকি তার দাদি তাকে কটাক্ষ করেও কিছু কথা বলে, যার কারণে বলরাম রেগে যায় আর বাচ্চাটিকে থাপ্পড় মেরে দেয়। পরের দিন বলরাম তার ভাতিজার সাথে সময় কাটানোর জন্য অশোকের সাথে কথা বলে, আর অশোকও তাকে কোনো প্রশ্ন না করে একদিনের ছুটি দিয়ে দেয়। আপনাদের মনে আছে আমি একটু আগেই রিপ্লেসমেন্টের কথা বলেছিলাম? আসলে অশোক বলরামের বদলে আরো একটা লোককে ড্রাইভার হিসেবে রাখছে। বলরাম খোঁজ নিয়ে জানতে পারে যে অশোক তার বদলে অন্য আরেকজনকে ড্রাইভারের কাজ শিখিয়ে দিচ্ছে, কিন্তু এখন তার কিছুই করার নেই। একটু পরে সে তার ভাতিজাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে যায়। সমস্ত জীব জানোয়ার দেখতে দেখতে অবশেষে বলরামের চোখে পড়ে 100 বছরে জন্ম নেওয়া সেই প্রাণীটি, অর্থাৎ দি হোয়াইট টাইগার। তাকে দেখতে পেয়ে বলরাম কিছুক্ষণ পরেই জ্ঞান হারায়। পরের সিনে আমরা দেখি আজকেই সেই রাত, যে রাতে অশোক পলিটিক্যাল পার্টিকে 40 লাখ টাকা দিতে যাবে, আর সেই কারণে বলরাম নিজেকে প্রস্তুত করে নিয়েছে। সে একটা মোটা কাচের বোতল এমন ভাবে তৈরি করে নেয় যে ওটা একটা ধারালো অস্ত্রের মতো কাজ করবে। সে তার ভাতিজার পকেটে কিছু টাকা গুজে দিয়ে কিছু না বলেই সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর সে অশোককে গাড়িতে উঠিয়ে নিয়ে রাস্তায় যেতে শুরু করে। টাকা লেনদেনের জন্য তাকে এরকম একটা সময় বেছে নিতে হয়েছে, কিন্তু রাস্তায় অনেক বৃষ্টি হচ্ছিল, আর এটাই বলরামের জন্য অনেক বড় একটা সুযোগ ছিল। কিছু পথ যেতেই বলরাম গাড়িটা থামায় আর অশোককে বলে গাড়ির টায়ারে কিছু একটা সমস্যা হয়েছে। সে ওইটা দেখার জন্য গাড়ি থেকে নেমে যায় এবং বাহিরে গিয়ে সে নিজের কাছে থাকা ওই কাচের বোতলটা মাটিতে রেখে দেয়। এরপর সে অশোককে গাড়ি থেকে নামতে বলে। অশোক জানালার কাচ নামালে বলরাম তাকে জানায় গাড়ির টায়ারের সমস্যা হয়েছে, তাই তার সাহায্য প্রয়োজন। অশোক তাকে জানায় সাহায্য করার জন্য কাউকে ডেকে নিতে, কিন্তু বৃষ্টির রাতে সাহায্য করার জন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না। বলরাম তাকে বলে এখন যদি আমি সাহায্যের জন্য কাউকে ডাকি তাহলে অনেক দেরি হয়ে যাবে। সে তাকে গাড়ি থেকে নেমে আসতে বলে সাহায্য করার জন্য, তা না হলে তাদের এখন এখানেই আটকে থাকতে হবে। প্রথম দিকে অশোক কিছুটা বিরক্ত বোধ করলেও তাকে সাহায্য করার জন্য সে গাড়ি থেকে নেমে আসে। এরপরে গাড়ির টায়ার চেক করে সে বলরামকে বলে গাড়ির টায়ার তো ঠিকই আছে। এই কথা বলতে বলতেই বলরাম পেছন থেকে তাকে ওই কাচের বোতলটা দিয়ে আঘাত করে। এরপর বলরাম তাকে বলতে শুরু করে আপনার আরো আগেই আমার রিপ্লেসমেন্ট খুঁজে নেওয়া উচিত ছিল, আপনি দেরি করে ফেলেছেন। এরপর সে অশোককে ওই বোতলটি দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলে। বলরাম ভেবেছিল যে সে এই 40 লাখ টাকা নিয়ে তার গ্রামে চলে যাবে, কিন্তু সে বুঝতে পারে যে এটা করা তার ঠিক হবে না, কারণ অশোকের ফ্যামিলি তার পরিবারের কাউকেই ছাড়বে না। তাই সে ফিরে এসে তার ভাতিজাকে নিয়ে দূরের একটা অঞ্চলে চলে যায়। টানা 4 সপ্তাহ সে তার ভাতিজাকে নিয়ে একটা ঘরের মধ্যে লুকিয়ে থাকে। সে একটা মানুষকে মেরে ফেলেছে। সেই ডিপ্রেশন থেকে বের হতেই তার কয়েক সপ্তাহ লেগে যায়, কিন্তু বের হয়ে এসে প্রথমে সে তার নিজের লুক চেঞ্জ করে। তাছাড়াও অশোকের কাছে সে ব্যাঙ্গালোরের সম্পর্কে অনেক কথা শুনেছিল, তাই সে ওই টাকাগুলো নিয়ে আর তার ভাতিজাকে নিয়ে ব্যাঙ্গালোরে চলে যায়। কিন্তু সে বুঝতে পারছিল না যে সে ওই টাকাগুলো দিয়ে এখন কি করবে। তখন সে খেয়াল করে যে সেখানে গাড়ির বিজনেস খুব ভালো চলে, তাই সে তার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এখন সমস্যা হলো প্রতিযোগিতা, যেটা তার সফলতার পথে বড় একটা বাধা। তখন বলরাম অশোকের মতো চিন্তা ভাবনা করতে শুরু করে। অশোক যেভাবে অন্যদের টাকা খাইয়ে নিজের কাজ হাসিল করত, সেও ঠিক তেমন ভাবে কিছু টাকা নিয়ে পুলিশের কাছে চলে যায় এবং পুলিশকে টাকা খাইয়ে তার ওপরে ওঠার পথে যারা বাধা ছিল তাদেরকে সরিয়ে দেয়। তাছাড়াও অশোকের পরিবার যে অ্যারেস্ট ওয়ারেন্ট করেছিল সেটাও কোনো কাজে আসেনি। সে তার চেহারার অনেকটাই পরিবর্তন এনেছে, আর তাছাড়াও ভারতের লোকের সাথে তার চেহারার অনেকটাই মিল ছিল। এরপর আমরা দেখি তার সফলতার পথে যারা বাধা ছিল তারা যখন কমে যায়, তখন সে হোয়াইট টাইগার ড্রাইভার্স নামক একটা ট্রাভেল এজেন্সির ব্যবসা শুরু করে। ধীরে ধীরে সে অনেক সফল হয়ে ওঠে। বর্তমানে তার 26টা গাড়ি আছে, আর এই 26টা গাড়ি 30 জন ড্রাইভার চালায়, যারা দিন এবং রাতের শিফটে কাজ করে। সে কোনো ড্রাইভারকে কাজে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জাতির ভেদাভেদ করে না, তাদের সাথে চাকরের মতো ব্যবহারও করে না। যার যতটুকু দরকার তাকে ততটুকুই দেয়। যদি কোনো ড্রাইভার কখনো কোনো অ্যাক্সিডেন্ট করে তাহলে ওই দোষ তার ঘাড়ে চাপায় না, বরং সব দায়িত্ব সে নিজেই ঘাড়ে তুলে নেয়। বর্তমানে সবাই তাকে বলরাম নয়, অশোক নামে চিনে। আর সে অশোকের কাছ থেকে যে টাকা চুরি করেছিল এখন সে তার 15 গুণ বেশি ইনকাম করে ফেলেছে। পরের সিনে আমরা দেখি বলরাম যে প্রেসিডেন্টকে তার জীবনের গল্প লিখে ইমেল করেছিল তার সাথে সে দেখা করে। আজ বলরামের হাত একদম আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত। একসময় সে নিজে খাঁচায় বন্দি মোরগের মতো থেকেছে, আর এখন সে আকাশের মুক্ত পাখি। আর এখানেই আজকের গল্পটা শেষ হয়ে যায়। এই গল্পটা থেকে আপনি কি শিখতে পেরেছেন তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই
অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।